আমার বক্তব্য স্পষ্ট, যারা দাগী তৃণমূলের লোক তারা যদি কোনো নেতার পিছনে দাঁড়ায়, নেতার চেনা সম্ভব না, আমি নেতাকে সেই ক্লিনচিট দিয়েও বলছি, যারা স্থানীয় কর্মী তারা যদি অ্যালাউ করেন তাহলে সেই দায় তাদের। শ্রমিক ভট্টাচার্যকে কি খুব শীঘ্রই দিল্লিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে পাঠানো হতে পারে? পাশাপাশি নতুন সদস্যদের যাচাইয়ের জন্য গঠিত 3 সদস্যের স্ক্রিনিং কমিটি এখনো সক্রিয়ভাবে কাজ করছে কিনা সে প্রশ্ন ওঠে। তৃণমূল থেকে নেতাদের বিজেপিতে যোগদান, পুরনো কর্মীদের ক্ষোভ, রাজ্যসভার মনোনয়ন এবং বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব সবের উত্তর দেন পঙ্কজ বিশ্বাস। পঙ্কজদা, প্রথম প্রশ্নে আসা যাক। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতির পদ থেকে কি কোনোভাবে রিপ্লেসড হতে পারে? এরকম গুজব রটছে যে বিজেপি বঙ্গ বিজেপির সভাপতি চেঞ্জ হতে পারে খুব তাড়াতাড়ি। আপনার কি বক্তব্য? আমরা যদি বিজেপির ইতিহাস দেখি, ভারতীয় জনতা পার্টির ইতিহাস, সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির যে কোনো সভাপতির মেয়াদ 3 বছরের হয় অফিসিয়াল, কমিটি পাওয়ার পর। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ সভাপতি নির্বাচিত হলেন, কমিটি পেতে তার 3-4 মাস দেরি হলো, 6 মাস, 1 বছর 1.5 বছর অবধি দেরি হয়েছে, অতীতে উদাহরণ আছে। তারপরেও তাকে 2.5-3 বছর সময় দেওয়া হয়েছে। মানে অ্যাপারেন্টলি তৃণমূলের বিজেপির যে কোনো সভাপতির মেয়াদ অ্যাপারেন্টলি প্রায় 3 বছর। অনেককে দুবার করে দেওয়া হয়েছে। আমরা সেটা দিলীপ ঘোষের ক্ষেত্রে দেখেছি, আমরা সেটা রাহুল সিনহার ক্ষেত্রে দেখেছি, দুবার করে হয়েছেন। অনেকে আবার কুলিং অফ পিরিয়ডে গিয়ে তারপর আবার সভাপতি হয়েছেন। বিজেপিতে 6 বছর অর্থাৎ 2টো টার্মের পর পদে থাকা যায় না, অন্তত একটা কুলিং অফ পিরিয়ড লাগে। আর কেউ সভাপতি হলেন তিনি তারপর আবার ফিরে আসার জন্য যোগ্য। এখন অবধি বঙ্গ বিজেপিতে মাঝপথে কাউকে আমার জানা মতে তাড়ানো হয়নি। এবং আমরা যদি শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে দেখি, দিলীপ ঘোষ দাবি করতেন তিনি যথেষ্ট সফল সভাপতি, সবচেয়ে সফল, এর আগে তিনি দাবি করতেন। শ্রমিক ভট্টাচার্য তো অঙ্কের খাতায় তার থেকেও বেশি সফল, তার আমলে সরকার হয়েছে মাত্র 1 বছরে, তাই না? তো ফলে তিনি সরবেন কি কারণে? ডিজিটাল মিডিয়ায় যে গুজব, তার সঙ্গে শুভেন্দুবাবুর মতানৈক্য হয়েছে। আমি যদি ধরে নিই আপনি হয়তো সেই দিকে ইঙ্গিত করছেন, যদি আমি আপনার ওই ইঙ্গিতটা আমি যদি নিই, সেই ক্ষেত্রে ডিজিটাল মিডিয়ায় নানান ধরনের গুজব হয়। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, শুভেন্দুবাবু কি বলছেন, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে আপনারা কেউ শ্রমিক ভট্টাচার্যকে দোষী করবেন না, তিনি একদম স্পষ্টভাবে বলেছেন। তিনি এটাও বলেছেন এটা জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আমাদের ধরে নিতে হবে, যেটা নেতারা বলছেন না, যে এই সিদ্ধান্তটা কিন্তু হাইকমান্ডের নির্দেশে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য শুধু এই গাড়িটার স্টিয়ারিংটা ধরে আছেন, শুধু স্টিয়ারিংটা ধরে আছেন, কিন্তু পেছনের ফোর্স কিন্তু অবশ্যই হাইকমান্ড, অর্থাৎ দিল্লির নেতৃত্ব। ফলে এটা যদি দিল্লির নেতৃত্ব হয়, তাহলে শ্রমিক ভট্টাচার্যকে এই ক্ষেত্রে দোষী করার কারণ নেই। এবং শুভেন্দুবাবুই কেন তাকে টার্গেট করবেন? স্পষ্টভাবে তিনি সমর্থন জানিয়েছেন, শুধু তিনিই নন, সুকান্ত বাবুও কিন্তু স্পষ্টভাবে বলেছেন এটা দিল্লির সিদ্ধান্ত, আকার ইঙ্গিতে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। ফলে যদি দিল্লির সিদ্ধান্ত হয়, তাহলে দিল্লির সিদ্ধান্তে রাজ্যের 2জন বা 3জন নিজেদের মধ্যে আকচাকচি করবেন না, কারণ দিল্লি যদি সিদ্ধান্ত হয় প্রত্যেককে মানতে হবে। তাহলে আকচাকচি যদি প্রশ্নই না ওঠে, তাহলে একজন সবথেকে সফল সভাপতিকে এখান থেকে রিপ্লেস করা হবে কি কারণ? পঙ্কজদা, সূত্র অনুসারে শোনা যাচ্ছে ওনাকে দিল্লিতে একটা বড় পদে বসানো হবে বলেই সভাপতি পদ থেকে সরানো হবে। এটার সাথে আপনি কতটা একমত? দিল্লিতে যদি তাকে নিয়েও যাওয়া হয়, সেই ক্ষেত্রেও তাকে সভাপতির পদ থেকে রিমুভ করা হবে, এর কোনো যৌক্তিকতা খুব কম। দিল্লি চাইলে, হাইকমান্ড চাইলে সভাপতি কেন, তাকে কোনো পদে না দিয়েও তাকে সরিয়ে দিতে পারে। ওটা একটা পুরো আলাদা বিষয়, দলের সিদ্ধান্তের বিষয়। কিন্তু তাকে যদি মন্ত্রী করা হয়, সেই ক্ষেত্রে তাকে পদ থেকেই সরিয়ে দিতে হবে, এর কোনো মাথার দিব্যি নেই, স্পষ্ট কারণে নেই। সুকান্ত বাবুও কিন্তু মন্ত্রী হয়েছেন। আমাদের এর আগে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রে, তিনি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং দলের সর্বভারতীয় সভাপতিও ছিলেন, যার নাম জগৎ প্রকাশ নাড্ডা। তো নাড্ডাজি যখন ছিলেন, দীর্ঘদিন তিনি 2 পদই সামলেছেন। এরকম অতীতে ভুরি উদাহরণ আছে। বিজেপি অবশ্যই 1 পদের কথা বলে, একজন একটা পদই পাবে, কিন্তু তার যদি আপগ্রেডেশন হয়, তার রানিং যে পোস্টটা রয়েছে সেটা যে কেড়েই নিতে হবে, এরকম কিন্তু বিষয়টা নেই।
ফলে হতেই পারে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, কারণ তার আমলে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে, তিনি বিজেপির জন্য একটা লাকি চার্ম হতে পারেন। তো লাকি চার্মকে যদি পদে মানে তার পদ যদি উন্নীত করা হয়, সেক্ষেত্রে তাকে সভাপতির পদ থেকে সরাতে হবে, এর কোনো বিষয় নেই। কারণ অলরেডি প্রায় 1.5 বছর তার মেয়াদ হতে যাচ্ছে, আর 1.5 বছর তিনি থাকবেন। তো 1.5 বছর তাকে রেখে দিলে সমস্যাটা কোথায়? এবং ঝগড়া ঝাঁটি যেগুলো বলা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান রাজ্য সভাপতির ঝগড়াঝাঁটি তো নেই, উল্টে অতীতে যে সমস্ত রাজ্য সভাপতির সাথে অন্য কোনো নেতার যদি গন্ডগোল থেকে থাকে, যেরকম শোনা যেত, কিছুটা আমরা বুঝতেও পারতাম, তার থেকেও যথেষ্ট ভালো সুসম্পর্ক এখন রয়েছে, আমি এটা গ্যারান্টি। পঙ্কজদা, আমরা যদি সমীপ ভট্টাচার্যর লাস্ট কিছু দিনের বিভিন্ন জায়গায় ওনার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ক্লোজলি স্টাডি করি, স্পেশালি আপনার মতন সিজনড সাংবাদিক যদি যখন ক্লোজলি স্টাডি করেন, প্রথম সিন যেখানে উনি সুস্মিতা দেব এবং আরো দুজন টিএমসি লিডারকে জয়েন করাচ্ছেন, ফ্ল্যাগ ধরাচ্ছেন, একটা সিন। সেকেন্ড সিন যেখানে লাক্সের ইনঅগারেশন খুঁটি পুজো হলো, সেইখানে এই দুটো জায়গাতেই কিন্তু পঙ্কজদা সমীপ ভট্টাচার্যের বডি ল্যাঙ্গুয়েজ খুব কোল্ড ছিল, মানে এমনকি সেটা লেন্সে ধরা পড়ছে, যেটা আমরা বুঝতে পারছি খুব কোল্ড ছিল। স্পেশালি লাক্সের খুঁটি পুজোর সময় উনি কিন্তু পুরো ঘটনাটার সময়, পুরো ইভেন্টটার সময় একদম চুপচাপ ছিলেন। এর উপর আপনার বক্তব্য? আমি ওই ভিডিওটা আপনাদের দর্শকদের, যখন এই ভিডিওটা রিলিজ হবে, চালাতে বলবো। যখনও তাকে রাজ্য সভাপতি করা হচ্ছে, তিনি দিল্লি থেকে ফিরছেন, তখনও তার সিওরিটি নেই। তার ফোন এসেছিল, আমি একদম জেনে আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে একদম ঠিক 9:30টায় দিল্লির কোনো একজন নেতা তাকে ফোন করেছিলেন, নামটা আমি বলছি না, ফোন করে বলা হলো আপনি তাড়াতাড়ি রাজ্য অফিসে, সল্টলেকের অফিসে চলে যান, জাস্ট এইটুকুন মেসেজ দেওয়া হয়েছিল। তো তিনি যখন রাজ্য অফিসে যাচ্ছেন, তখন তিনি জেনে গেছেন তিনি সভাপতি হচ্ছেন। সভাপতি হওয়ার পরও তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আপনি সেটা দেখুন, মানে মনে হচ্ছে যেন তাকে কেউ বিপদে ঠেলে দিল। তার মুখে একদম আনন্দের লেশমাত্র ছিল। সমীকদা এরকমই, সমীকদার জীবনে অনেক, হিন্দিতে যেটাকে বলে উতার চড়াও, অনেক আপস অ্যান্ড ডাউনস তিনি তার জীবনে দেখেছেন। বিজেপির হয়তো কেউ স্বীকার করবে না, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ওই ব্যক্তিকে এমন হয়েছিল যখন তিনি মুখপাত্র, তাকে গাড়ি পর্যন্ত অ্যালট করা হয়নি। এমন হয়েছিল ওই ব্যক্তিকে তার নির্দিষ্ট যে বসার জায়গা সেটা দেওয়া হয়নি। এমন হয়েছিল যে তাকে ঢুকতে পর্যন্ত কার্যত বাধা দেওয়া হতো। এমন হয়েছিল যে তিনি তার বাড়ি থেকে প্রধান মুখপাত্র দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন, একদিনও তিনি বলেননি আমার সাথে এই সমস্যা হচ্ছে। আমরা পরবর্তীকালে যারা বিজেপিকে ক্লোজলি অবজার্ভ করি অনেক কিছু জানি, কে করেছিলেন কে না করেছিলেন আমি সেই বৃত্তান্তে যাচ্ছি না, জনগণ জানেন, আর যেটা বলার সেটা তিনি নিজে বলবেন। তিনি জীবনের প্রধান মুখপাত্র হয়ে তিনি জীবনের সেই খারাপ সময়টা দেখেছেন, এমনও সময় দেখেছেন তার কোনো পদ নেই। তো যারা জীবনে অনেক কিছু সহ্য করে, তো তারা এরকম আনন্দের সময়ও যখন আসে তখন অত খুশি হতে পারে। তারা জানে যে জীবনে একটা আনন্দ, ভালো খারাপ, আপস অ্যান্ড ডাউন আসবে। তো সমীকদা এরকমই, সমীকদা অনেক কিছু ভালো পেয়ে গেলেও, তিনি মন্ত্রী হলেও তখন দেখবেন তার মনে ওই উৎফুল্ল দেখতে পাবেন না যেটা অন্য কারো হওয়া উচিত। পঙ্কজা, একটু আগে যদিও আপনি বললেন যে সমীপ ভট্টাচার্য অন্যতম সফল সভাপতি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কারেন্টলি আপনার কি মনে হয় বঙ্গ বিজেপির পুরোটার ওপর সমীপ ভট্টাচার্যর নিয়ন্ত্রণ, এটা নেই আপনি বলছেন? হ্যাঁ, নিয়ন্ত্রণ আছে কি? যে কোনো ন্যাশনাল পার্টিতে যে কোনো রাজ্য সভাপতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। বিজেপির যে কাঠামো আছে তাতেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ সভাপতির কাছে থাকে না। আপনি বিজেপি পার্টিটা যত ক্লোজ অবজার্ভ করবেন তাদের কর্মপদ্ধতি জানতে পারবেন। বিজেপি পার্টিতে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, সভাপতির থেকে সংগঠন চালানোর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে OGS, যাকে ফটোতে দেখা যায় না, শুধু মানুষ নামটা জানে। মাঝে মধ্যে ওই অফিসে গেলে যারা সাংবাদিক আছেন বা যারা নেতামন্ত্রী আছেন তারা চেনেন, সাধারণ জনগণ বা অনেক পার্টি কর্মীরাও জানেন না যে OGS খায় না মাথায় দেয়। আছে, বিজেপির অনেকে জানে না OGSটা কি জিনিস।
তিনি অনেক বেশি শক্তিশালী, তিনিই পার্টিটা চালান। একটু দর্শকদের সামনে খুলে বলুন। তো এখন অমিতাভ বাবু ওজিএস আছেন, তো বা এর আগেও যারা ওজিএস ছিলেন, তো অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন এটা বলা হয়। তিনি হচ্ছেন সব থেকে শক্তিশালী ব্যক্তি পার্টিতে, যাকে দেখা যায় না। তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ, মেঘের আড়ালে রাজনীতিটা করেন, বা আমরা বলতে পারি তিনি ক্যামেরার সামনে আসেন না, তিনি সংগঠনের বিষয়গুলো দায়িত্ব সহকারে পালন করেন। তো ফলে যে সভাপতি বলে মানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠবেন, তিনি সব করবেন, ছড়ি ঘুরাবেন, তার কথা সবাইকে জি হুজুর বলে, এটা বিজেপি পার্টিতে কোনোদিন হয়নি। দিলীপ ঘোষের আমলে হয়নি, আমাদের বর্তমানে শ্রমিক ভট্টাচার্যের আমলেও হবে না, সুকান্ত দার আমলেও হতো না, রাহুল সিনহার আমলেও হতো না। তো বিজেপি পার্টিটা এইভাবেই চলে। এবং যেহেতু এটা সর্বভারতীয় একটি দল, প্রকৃত মানে তৃণমূল কংগ্রেসের মতন সর্বভারতীয় নয়, যেহেতু প্রকৃত সর্বভারতীয় দল, ফলে হাইকমান্ডেরও একটা বিষয় থাকে। হাইকমান্ডও অনেক সিদ্ধান্ত নিতে পারে, চাপিয়ে দিতে পারে, বলতে পারে, সুঝাও বা অ্যাডভাইস হিসেবে দিতে পারে, যা খুশি করতে পারে। এটা দলের আভ্যন্তরীণ বিষয়। মানে আপনি এটাকে যেভাবে দেখবেন, কেউ চাপিয়ে দেওয়া হিসেবে দেখতে পারে, কেউ অ্যাডভাইস হিসেবে দেখতে পাবে, কেউ নির্ণয় হিসেবে দেখতে পারে। তো এটা সর্বভারতীয় পার্টিতে হয়। ফলে কেউ যদি মনে করেন শ্রমিক বাবুকে দমিয়ে দেওয়া হচ্ছে, এর আগে দিলীপ বাবুকে হয়নি বা অমুক বাবুকে হয়নি, তমুক বাবুকে, এটা হয় না। পার্টি এইভাবেই। পঙ্কজ, প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা মানে আমি এগেন টিএমসির কথা বলছি, প্রত্যেকটা সাংগঠনিক পার্টির ব্যাকরুম বয়েজ কোট আনকোট বলে কিছু লোক থাকে, যেরকম আপনি বললেন তাদের দেখা যায় না, তাদের সাথে তুমি মানে তাদের কোথাও কোনো ইভেন্টে যায় না, বাট সুতো তাদের হাতে থাকে, সেটা সেন্টার থেকে হোক, রাজ্য থেকে হোক, কিছু ব্যাকরুম বয়েজ থাকে। আমি জানতে চাইবো, বঙ্গ বিজেপির আপনার মতে কেন, আপনার নলেজেই নিশ্চয়ই আছে, ব্যাকরুম বয়েজ কারা, কাদেরকে আপনি বলবেন যে ব্যাকরুম বয়েজ? মানে শ্যাডো ওয়ারিয়ার্স বিজেপিতে ওরকম ভাবে না, নির্দিষ্ট পদ আছে এর জন্য। আমি যেরকম বললাম অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি, এটা রাজ্য স্তরে যেমন আছে সেরকম জেলা স্তরেও হয়, এক একজন দায়িত্ব। এটা কিন্তু ওই শ্যাডো ওয়ারিয়ার্স পেছন থেকে পুতুল নাচ নাচাচ্ছেন ব্যাপারটা ওরকম না। যারা ধরো লবিং করে, যারা খুব সাইলেন্ট বড় ধরনের লবিগুলো করে, বা রেভিনিউ কন্ট্রোল করছে, এন্টায়ার পার্টির রেভিনিউ কন্ট্রোল করছে, এই ধরনের দ্য ব্রিজ বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য সেন্টার, এরকম ধরনের লোকজন। আমি যদি একটা নাম বলি, আপনি হ্যাঁ ধরুন আমি শিশির বাজোরিয়ার নাম বললাম, আপনি কি ওনাকে বিজেপির ব্যাকরুম বয়েজ বলছেন? শিশির বাজোরিয়ার অত বেশি ক্ষমতা আছে এটা সত্যি আপনি যদি বলেন, আমি একদম স্পষ্টভাবে দর্শকদের বলছি, আমার জানা নেই যে শিশির বাজোরিয়ার কতটা ক্ষমতা রয়েছে। আমি মনে করি শিশির বাজোরিয়ার থেকে বেশি ক্ষমতাবান লোক বিজেপির পদে আছে, পদ হিসেবেই তারা আছে। এবং বিজেপি এমন একটা পার্টি, এমন একটা পার্টি, তাতে আজকে আপনি বিরাট পাওয়ারে আছেন, কালকে আপনাকে জিরো করে দেবে। আজকে তথাগত রায় কোথায়? ভালো হোক মন্দ হোক যেটাই হোক, কোথায় তথাগত রায়? তথাগত রায় মিডিয়াতেই শুধু আছেন, বিজেপির কোনো পদে আছেন সেইভাবে নেই। তো বিজেপি পার্টি এরকমই, যে আডবাণীজির মতন, আডবাণীজি তো আজকে যারা আমরা বিজেপি নামটা জানি, বিজেপির সিম্বলটা চিনি, একটা সময় আমার ঠাকুরদার সময় বিজেপি খায় না মাথায় দেয় কেউ জানতো না। পশ্চিমবঙ্গে তো ছেড়ে দিন, সিম্বলই লোকে বলতে পারতো না, ভাবতো এটা আবার কিসের পতাকা, কোনো ক্লাবের নাকি। তো এই অবস্থা ছিল। তো আডবাণীজি সেই ব্যক্তি, সেই ব্যক্তিদের মধ্যে অন্যতম, যিনি বিজেপির সিম্বল সারা ভারতকে চিনিয়েছেন, বিজেপিকে প্রতিষ্ঠিত করেছেন, রাম মন্দির আন্দোলনের পুরোধা ব্যক্তি। আডবাণীজির সঙ্গে কি হয়েছিল? একদিনে খতম। একটা ভুল, একটা বইয়ে, একটা লগ বুকে উনি লিখছেন, জিন্না ওয়াজ এ সেকুলার ম্যান অ্যান্ড হিজ ফিনিশড, পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। এটাই বিজেপি পার্টি। তো বিজেপিতে ভুলের ক্ষমা আছে, আবার অনেক রকম আইডিওলজিক্যাল ভুল যদি হয়ে যায় তার কিন্তু কোনো ক্ষমা নেই। তো এরকম বহু ব্যক্তি আছেন যাদের ক্ষমা করে দিলে কিছু হয়তো হতো না, কিন্তু আইডিওলজির সাথে করেনি। তো বিজেপিতে আপনি ওরকম শ্যাডো ওয়ারিয়ার আমি বলবো না, কিন্তু পাওয়ারফুল পার্সন যাদের হাতে, ধরুন সভাপতি আছেন, তিনি তো সিদ্ধান্ত নেবেনই দলের রেভিনিউ কোথায় যাবে না যাবে, তিনি না নেবেন তো কে নেবেন? আজকে পার্টির প্রোগ্রাম হবে, সেখানে কি প্রোগ্রাম তো ফ্রিতে হবে না? যিনি মঞ্চ বাঁধছেন তার তো ওটা রুজি রুটি, সেই মঞ্চ বাঁধার জন্য কি হবে না? সেরকম জেলা স্তরে হয়, রাজ্য স্তরে আছে, সর্বভারতীয় স্তরে ব্যক্তিরা আছেন যারা রেভিনিউ খরচ করবেন, তারা নির্দিষ্ট দায়িত্ব আছে, কারো ঝান্ডা বাঁধার দায়িত্ব আছে, কারো বক্তব্য রাখার দায়িত্ব আছে, কারো লিগাল টিম হ্যান্ডেল করার দায়িত্ব আছে, কারো সাংবাদিকদের হ্যান্ডেল করার দায়িত্ব, সবার বিভক্ত। ফলে শ্যাডো ওয়ারিয়ার্স ওরকম নয়, কিন্তু হ্যাঁ প্রত্যেক রাজ্যেই কিছু কিছু ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি থাকেন। আজকে যদি আপনি বলেন শুভেন্দু অধিকারীর কি কোনো ক্ষমতা নেই, নিশ্চয়ই থাকবে, তার নিশ্চয়ই দিল্লিতেও সে আছে।
শ্রমিক ভট্টাচার্যেরও সেরকম দিল্লিতেও সে আছে, সুকান্ত মজুমদারেরও দিল্লিতেও সে আছে, রাজ্যেও সে আছে। এরা তিনজন এখন পাওয়ারফুল পার্সন আপনি বলতেই পারেন, টপ তিনজন। এবং অবশ্যই অমিতাভ বাবুকে আপনারা দেখতে পান না, বা আমরা মিডিয়ায় দেখতে পাই না, বিজেপি পার্টি অফিসে গেলে দেখতে পাই, সেটাও খুব কম, খুব সামনে আসেন না। তিনিও তার জায়গায় যেটুকুন দায়িত্ব পালন করার, যতক্ষণ পালন করার করবেন। শ্যাডো ওয়ারিয়ার নেই, প্রকাশ্যে সবাই যুদ্ধ করছেন, বলতে পারেন এরা হচ্ছেন সেনাপতি আর কি। পঙ্কজদা, এই যে বিজেপি টিএমসি একটা সম্পর্ক আমরা বহুদিন ধরে দেখে এসেছি, 2021-এর ইলেকশনস এর পর বিজেপি কর্মীদের কিভাবে কি হাল হয়েছিল আমরা দেখেছি, সে সবকিছু দেখেছি। তারপরে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বিজেপি, কর্মীদের সেখানে বিশাল রোল রয়েছে প্লে করার। আজ সেই বিজেপি 3টে তৃণমূল লোককে নিয়ে এসে রাজ্যসভায় জয়েন করালো। বিজেপির শীর্ষ নেতৃত্ব কি জানে যে বিজেপির নিচের লোকেদের খুব মনে তৈরি হচ্ছে, কর্মকর্তাদের ক্ষোভ, তাদের মনে কি চলছে এবং সেটা আগামীকাল ভবিষ্যতে কিভাবে বুমেরাং করবে, এ ব্যাপারে বিজেপির শীর্ষ নেতৃত্ব কি ভাবছে? দেখুন, প্রথমে বলি যে বিজেপির কর্মীদের ক্ষোভ একদম যথেষ্ট, মানে যেটা আছে সেটা তাদের একদম একদম তাদের ক্ষোভের কারণ আছে। কিন্তু বিষয়টা কি হয় বলুন তো, মানে ধরুন একটা লোক এই জায়গায় আছে, সে যেরকম ভাবে দেখতে পারবে, আরেকটা লোক যে এই জায়গায় আছে তার দৃষ্টিভঙ্গি সবসময় আলাদা হবে। ফলে দিল্লির যারা নেতা, যারা হাইকমান্ড, যারা দলটাকে আরো উঁচু জায়গা থেকে চালান, তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকবে। রাজ্যে যারা আছেন তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকবে, একদম নিচু তলায় যারা আছেন তাদের অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে। তো নিচু তলার যারা মানুষ আছেন, আমি প্রথমে তাদের কথাই বলবো, তাদের ক্ষোভের যথেষ্ট কারণ আছে। নিচু তলার কর্মীদের ক্ষোভের কারণ কি? আমরা রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, তৃণমূলের লোকেরা আসবে কেন, এটাই তাদের স্পষ্ট অভিযোগ। স্পষ্ট যে অভিযোগটা আছে, অভিযোগের যুক্তিযুক্ত কারণ আছে। তারা ঠিক মনে করছেন যে তৃণমূল যদি চলে আসে, লোকেরা সবাই যদি চলে আসে, তাহলে বিজেপি আর তৃণমূলের পার্থক্য কি রইল? সেটা যেমন ঠিক, এবার দিল্লিতে যারা নেতৃত্ব আছেন তাদেরও একটা অনেক বড় তাদের একটা গোল আছে। সেই গোলটা কি? তাদের বেশ কয়েকটা বিল পাস করাতে হবে। সেক্ষেত্রে রাজ্যসভার একটা ইম্পর্টেন্ট রোল আছে, লোকসভারও ইম্পর্টেন্ট রোল আছে। বিজেপি 240-এ মুখ থুবড়ে পড়েছে, আবকিবার 400 পার বলার পরে 400 তো ছেড়ে দিন, 350-এর কাছাকাছি আমরা যেতে পারিনি। তো সেই ক্ষেত্রে তারা এখনো 2029 অব্দি এই পরিস্থিতি বজায় থাকবে। 240-এ মুখ থুবড়ে পড়ার পর 5টা রাজ্যের নির্বাচন বিজেপি জয়ী হয়েছে, যতগুলি নির্বাচন হয়েছে ম্যাক্সিমাম জায়গায় বিজেপি জয়ী হয়েছে। কিন্তু ওটা একটা 2024-এর নির্বাচনটা বিজেপির যদি ইতিহাস লেখা হয়, সেখানে একটা গলার কাঁটা হয়ে থাকবে চিরকাল, যে এত সাকসেস হওয়ার পরেও কাঙ্ক্ষিত রাম মন্দির তৈরি করার পরেই ফল হয়নি, যে রাম মন্দির প্রতিষ্ঠান আন্দোলন নিয়ে বিজেপির জন্ম। যাই হোক, ইতিহাস যেটা আছে সেটা তার বদলানো যাবে না। তাহলে 2029 অব্দি আমাদের লড়তে হবে। আমি যদি 2029-এর ভোটে যাই, তাহলে আমার এমন কিছু ন্যারেটিভ ক্রিয়েট করতে হবে যেই ন্যারেটিভ নিয়ে আমি লড়তে যাব। কারণ আগের বার আমার ন্যারেটিভ নিশ্চয়ই অতটা সফল হয়নি বলেই আমার নির্বাচনে এই অবস্থা হয়েছে। দেন আই হ্যাভ টু গো উইথ বেটার ন্যারেটিভ। তাহলে আপনি জনগণকে কি ডেলিভার করবেন? রাম মন্দির তো হয়ে গেছে, নতুন কিছু দিতে হবে। আপনি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বলবেন, যে আমি সারা ভারতবর্ষের কয়েক লক্ষ কোটি টাকা প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর যেটা খরচ হতো, সেটা আমি করেছি, ভারতের রাজস্ব আমি বাঁচিয়েছি। বেটার ন্যারেটিভ হতে পারে বিজেপির জন্য। আমার ডেমোগ্রাফি যদি মানে চেঞ্জ না করতে হয়, তাহলে ধর্ম যে বদল হচ্ছে সেই সংক্রান্ত সমস্ত রাজ্যে ইউসিসি আমাকে লাগু করতে হবে। ইউসিসি লাগু করতে গেলে সমস্ত রাজ্য থেকে যদি অসুবিধা হয়, সেটাও একটা সমস্যা। আমার যদি ভারতবর্ষে আমি আরো বেশ কয়েকটা এমন আইন আনতে পারি, মহিলাদের সংরক্ষণ যদি আমি করিয়ে দিতে পারি, যেটা করতে গিয়ে ভোটের ঠিক আগে, পশ্চিমবঙ্গ ভোটের ঠিক আগে মুখ থুবড়ে পড়েছি, আমরা বিল পাস করাতে পারিনি, সেটা যদি করাতে পারি, মহিলারা অন্তত রাজনীতির কারবারি হিসেবে তারা মনে করতেই পারে যে এই বিলটা পাস করালে মহিলারা আমাদের ভোট দেবে। এরকম বিভিন্ন ইস্যু রয়েছে যেই বিলগুলোকে বিজেপি পাস করাতে চায়। জন্ম নিয়ন্ত্রণ আইন একটা বিরাট বিতর্ক হতে পারে, কিন্তু যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে লোকসভা রাজ্যসভায়, তাহলে যাই বিরোধিতা হোক সেইগুলো মুখ থুবড়ে পড়বে। ফলে বিজেপির মানে কেন্দ্র বিজেপির একটা আলাদা গোল রয়েছে। সেখানে যদি আপনি এমন কিছু লোককে নেন যাদের বিরুদ্ধে সরাসরি চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণের অভিযোগ যদি না থাকে, রাজনীতির লোকের বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ থাকবে। আমাদের মতন সাধারণ মানুষের বিরুদ্ধে যদি 10-12টা কমপ্লেন হয়, তারা তো নেতা মন্ত্রী, আরো বেশি অভিযোগ থাকবে। স্বয়ং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মারাত্মক মারাত্মক অভিযোগ ছিল, পরে ভুল প্রমাণিত হয়েছে। অমিত শাহ জেল খাটতে হয়েছিল,
পরে সেটা মিথ্যে প্রমাণিত হচ্ছে, নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিযোগ যদি না থাকে, বা আরো যারা চোর চিটিংবাজ আছেন তাদের মতন যদি কিছু মানুষকে যদি নিতে হয়, এবং সব থেকে বড় কথা বলবো, এই যাদের নেওয়া হয়েছে তাদের তো আরো 3-4 বছর মেয়াদ ছিল, তারা তো এমনি এমনি দলে আসবেন না, তারা তো নিজে 3-4 বছর ওই মেয়াদেই থাকতে পারতেন, এখন তারা আসছেন, তো কিছু তো তাদের দেওয়া নেওয়ার বিষয় থাকবেই, এটা রাজনীতির বাস্তবতা, এটা মেনে নিতে হবে। সেই কারণে তাদের নেওয়া হয়েছে, যাতে রাজ্যসভা লোকসভাকে স্ট্রং করা যায়, এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার এটা যদি একেবারে পঞ্চায়েত স্তর অব্দি নেমে যায়, তাহলে নিশ্চয়ই আশঙ্কার কারণ আছে, নিশ্চয়ই বিরোধিতার কারণ আছে, নিশ্চয়ই আমরাও তার বিরুদ্ধে সুর চড়াবো, যে ওটা লোকসভা জাতীয় স্বার্থ, যেটা শুভেন্দুবাবু বলেছেন জাতীয় স্বার্থ মেনে নিলাম, দেশ সবার আগে, কিন্তু জাতীয় স্বার্থের বিষয়টা যদি লোকাল। পঙ্কজা, এই যে আপনি বললেন যে রাজ্যসভা বাড়ানোর জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য, আমি দুক্ষেত্রেই বলেছি, রাজ্যসভা লোকসভার স্ট্রেংথ বাড়ানোর জন্য বিল, বিভিন্ন ধরনের বিল পাস করানোর জন্য আমার দুটো প্রশ্ন। এক, বিভিন্ন ধরনের বিলের মধ্যে সবচেয়ে আগে নাম্বার পি, যদি P1 বলি, তাহলে দাঁড়িয়ে আছে হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, যাতে বিজেপি এখন 50 বছর রুল করতে পারে। না 50 বছর রুল, পাবলিক ভোট দিলে রুল হবে, পাবলিক না ভোট দিলে বিজেপি ন্যারেটিভ নিয়ে ভোটে যাবে। হ্যাঁ, তো এটা ন্যারেটিভ হচ্ছে এখন বিজেপির 50 বছর যাতে রুল করতে পারে, এটা একটা ন্যারেটিভ। সেকেন্ড, আমি এটা জিজ্ঞেস করতে চাইছি, যাদেরকে নেওয়া হয়েছে তাদের 3-4 বছর মেয়াদ নিশ্চয়ই ছিল, কিন্তু কিভাবে ছিল? টিএমসির এরা তো সব গিয়ে একটা অচেনা পার্টি, যার অফিস অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে না লোকসভার ক্ষেত্রে। না, লোকসভার ক্ষেত্রে তো এনসিপিআই, ওটাই তো বললাম, তারা বিজেপিতে এলেন না, ক্ষোভ বিক্ষোভ পছন্দ অপছন্দের কারণে তারা অন্য একটা দলে গেলেন, তাহলে সাপও মরল লাঠিও ভাঙলো না, এটা একটা ট্যাকটিক্স। রাজনীতি করতে গেলে ওই যে বক্ররেখায় চলে, যেটা তথাগত বাবু বলেছেন, সেই বক্ররেখায় এটা হলো। আর রাজ্যসভার ক্ষেত্রে কি হবে? রাজ্যসভার ক্ষেত্রে যদি 2/3 না আসেন, তাহলে তাদের পদ আইনত যাওয়া উচিত। যদি বিজেপি রেখে দেয়, বেআইনি ভাবে রাখবে বা গায়ের জোর খাটিয়ে রাখবে, জনতা সব দেখছে, সেটার আবার পাল্টা প্রতিক্রিয়া হতো। তাহলে বিজেপির এখন 208টা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, রাজ্যসভায় কারা জিতিয়ে আনবেন? বিধায়করা জিতিয়ে আনবেন, তো 208 আছে, তাহলে 70-69 রেশিওতে তাদের জিতিয়ে আনা সম্ভব। এই রেশিওতে আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রেংথ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, মানে গালীঘাট তৃণমূল 14 কাছাকাছি তাদের স্ট্রেংথ রয়েছে বিধায়কদের, এবং ঋত তৃণমূলের 64, মানে দুজনের একজনও নিজের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে জেতাতে পারবেন। মানে ঋত তৃণমূলের প্রার্থী হলে মমতা সাপোর্ট যদি না করেন জেতাতে পারবেন না, দুজনের মধ্যে দুজনকে আদায় কাজ করার সম্পর্ক। সরল রেখায় দেখতে গেলে একজনের প্রার্থীকে আরেকজন যদি সমর্থন না করেন জেতানো সম্ভব নয়। আর ঋত তৃণমূলের সবাই যে ঋতব্রতর সঙ্গে থাকবেন, কে ক্রস ভোটিং অনেক কারণে হয়ে থাকে, সেই ধরনের হলে ক্রস ভোটিং তো কেউ তৃণমূলের পক্ষে হবে না, সেই ক্ষেত্রে শাসক দলের পক্ষেই ক্রস ভোটিং হয়, কারণ শাসক দলের সুনজরে থাকলে অনেক রকম বিষয় আশয় থেকে যায়। ফলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 3 জন প্রার্থী যাদেরকে করা হয়েছে, 24 তারিখ ভোট হবে, 3 জনের 3 জনই তো বিজেপি জিতিয়ে আনবে, 70, 69, 69, তাই 3 জনকেই পদত্যাগ করানো হয়েছে। এরকম আস্তে আস্তে রিপিটেশন দেখবে, 3 জন করে বেরোবেন, 3 জন করে জিতবেন, এটা রাজনীতি, বুঝতে হবে। ক্লিয়ার ম্যাথামেটিক্সে বোঝালেন পঙ্কজদা। আমার নেক্সট প্রশ্ন, যে বিভিন্ন ধরনের লোক, যেরকম ডক্টর শান্তনু সেন, যিনি আরজি করের সাথে জড়িয়ে ছিলেন, সেবাস রায়ের মতন স্ক্যান্ডালের সাথে জড়িয়ে ছিলেন, তাকে শারদ দত্ত মুখার্জির সাথে বিভিন্ন ধরনের পিকচার্স নিতে দেখা যাচ্ছে। এমনকি গ্রাসরুট লেভেলেও দেখা যাচ্ছে যে বিজেপি বিভিন্ন ধরনের টিএমসির লোকেদের সাথে ঘুরছে, মিলছে, কথা বলছে, তার ছবি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এই যেখানে নাকি শ্রমিক ভট্টাচার্য একদম ক্লিয়ারলি বলে দিয়েছিলেন কোনো টিএমসি লিডারকে নেওয়া হবে না, কিন্তু ভোটের 2 মাস হতে না হতে টিএমসি কিন্তু অলরেডি লার্জ স্কেলে বিজেপির মধ্যে ছড়াতে শুরু করেছে। দেখুন, সরাসরি না আসলেও প্রোগ্রামে যেহেতু উপস্থিত হয়েছেন, প্রশ্ন উঠবে। এবার আমিও খোঁজ নিয়েছিলাম, তাতে শারদত্ত বাবুদের পক্ষের লোকেদের যুক্তি ছিল যে তারা জানতেন না ওখানে যে উনি আসবেন, এরকম তারা বলেছেন। এই যুক্তি কতটা সঠিক আমার জানা নেই, কিন্তু এই ছবি ওঠাটা কাম্য ছিল না, একদম ক্লিয়ার কাট বক্তব্য। এসে গেছেন যখন, আপনি তাড়াবেন না কি তাড়াবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু
বিজেপির কেউ এলে মমতা তো মঞ্চ ছেড়ে চলে যেতেন। এবার সেটা সারদত্ত বাবু করবেন, বিজেপির কোন নেতা করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ছবি উঠলে মানুষ প্রশ্ন করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আরেকটা ছবি আমি আপনাকে বলি, যেটা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল, সেটা খোদ শ্রমিক ভট্টাচার্য, যিনি বলছেন যে বিজেপির কাউকে না হবে না, তার পিছনে এই সাউথ দমদমের ট্যাবলা, আমি নাম করে বলছি, ট্যাবলা বলেই সবাই তাকে চেনে, স্বামী স্ত্রী দুজনেই কাউন্সিলর, ফেরেববাজ, নোংরা ব্যক্তি, সবাই জানে, মারাত্মক ওর বিরুদ্ধে অভিযোগ, এবং বিজেপি কর্মীদের ঘর ছাড়া করার, মারার কাণ্ডারি হচ্ছে ট্যাবলা, সৌগত রায়ের খুব ক্লোজ অ্যাসোসিয়েট সাউথ দমদমে। সেই ট্যাবলাকে দেখা গেছে শ্রমিকদার পিছনে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে শ্রমিকদা ট্যাবলাকে চিনবে না, না চেনারই কথা। আমি ধরুন যে পার্টিটা করি না, আমি অন্য পার্টি সব লোককে চিনবো, আমার মাথার দিব্যি কেউ দেয়নি, কেউ আমার পিছনে এসে ছবি এরকম করে তুলে নিতেই পারে, বা পিছনে এসে কে বসে থাকবে, আমার মাথা দিব্যি নেই যে আমি সবাইকে চিনি, এই তুমি এর নাম কি, তুমি কোন দল কোন দল, এটা তো হয় না। একজন নেতা যান মঞ্চে, তিনি যাদের যাদের চেনার কথা তাদের সাথে কথা বলেন, চলে আসেন। ওখানে হাজার রকমের নানান কিসিমের লোক থাকতে পারে, কিন্তু বিজেপির যারা কর্মী, স্থানীয় কর্মী, তারা তো জানতেন যে ট্যাবলাকে, তারা কি করে ওই ট্যাবলাকে ওখানে অ্যালাউ করলেন, এই প্রশ্নগুলো তো উঠবে। আমার বক্তব্য স্পষ্ট, যারা দাগি তৃণমূলের লোক, তারা যদি কোনো নেতার পিছনে দাঁড়ায়, নেতার চেনা সম্ভব না, আমি নেতাকে সেই ক্লিনচিট দিয়েও বলছি, যারা স্থানীয় কর্মী তারা যদি অ্যালাউ করেন, তাহলে সেই দায় তাদের। শুভেন্দু অধিকারী বঙ্গভবনে ঋতব্রত ব্যানার্জির সাথে মানে ঘাড়ে হাত দিয়ে খুবই বন্ধুর মতন কথা বলছে, দেবের গাল টিপে দিচ্ছে, সবকিছুই আপনারা বলছেন সৌজন্যতামূলক রাজনীতি। না, আমি সৌজন্যতামূলক বলছি না, স্পষ্টভাবে আমি আমার কথা বলতে পারি, আমি সৌজন্যতা বলছি না। রাম রাবণকে বধ করেছিল, আপনি যেতে পারবেন যে একটা খারাপ মানুষকে তীর মেরে দিতে পারবেন? সময়, কাল, স্থান, পাত্র এবং ব্যক্তির যোগ্যতা, ব্যক্তির উচ্চতা, রাজনীতিতে তার প্রয়োজন, ওইগুলো বুঝতে হবে। যেটা শুভেন্দু বাবু করেন আমি আপনি করতে পারি না। শুভেন্দু বাবুর ক্ষমতা আছে একটা বিলকে অ্যাক্টে পরিণত করেন, আমার আপনার আছে নেই। তো ফলে শুভেন্দু বাবুর সাথে নিচু তলার লোকেদের গুলালে হবে না। শুভেন্দু বাবু যে রাজনীতির প্রয়োজনে যে কাণ্ডগুলো করবেন, যেগুলো করবেন, সেটা নিচু তলার কর্মীকেও সেই পাওয়ার দেওয়া নেই। জুডিশিয়ারির পাওয়ার আছে অনেক কিছু করার, জুডিশিয়ারির যে পাওয়ার আছে সেই পাওয়ার পুলিশ কি ব্যবহার করতে পারে? পুলিশও তো একটা পার্ট গোটা সিস্টেমের, পারে না তো? প্রত্যেকের নির্দিষ্ট ক্ষমতা আছে, সেটা করতে পারে। শুভেন্দু বাবু অবশ্যই রাজনীতির প্রয়োজনে, আমি খোলামেলা বলছি, তিনি কারোর সাথে দেখা করতে পারেন, তিনি কোনো পার্টির লোককে কোনো পার্টিতে পাঠাতে পারেন, সেইগুলো করতে পারেন, কিন্তু সেটা নিচুতলার কাউন্সিলররা করতে পারে না। যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারেন, সেটা আবার শুভেন্দু বাবু পারেন না। শুভেন্দু বাবু যেটা পারেন, সেটা পাড়ার নেতারা পারে না। প্রত্যেকের আলাদা ক্ষমতা আছে, ফলে উনি করেছেন বলে আমি করব, এই গাজওয়ারি চলতে পারে না। পঙ্কজ স্যার, খুব স্ট্রং গুজব আছে রিজু দত্ত নাকি বিজেপি জয়েন করতে চলেছে। আমি আপনার কাছে জানতে চাইবো, পাইপলাইনে আর কে কে আছে বিজেপি জয়েন করার এখন? দেখুন, রিজু দত্ত যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার এখনো মনে পড়ে যায় রিজু দত্তর তৃণমূল কংগ্রেসের যে শেষ প্রেস কনফারেন্সটা করেছিল রিজু দত্ত, জানি না উনি ওনার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছেন কিনা, বা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কালীঘাট হ্যান্ডেল করছে না ঋতব্রত হ্যান্ডেল করছে, আমি জানি না। তিনি তো সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন অমিত শাহকে। পরে তিনি মারের ভয়ে, ডিম থেরাপির ভয়ে, যে কোনো কারণে ভয়ে, তিনি এখন হঠাৎ ওই মানে কি বলবো, গুন্ডা থেকে ভালো সাজার চেষ্টা করছেন। আমি ওটার সাথে সহমত। রিজু দত্তের এখন বোধোদয় হয়েছে কেন, শাসক দলের নামটা বদলে গেছে বলে। এখন শাসক দল তৃণমূল নয়, বিজেপি বলে। যদি রিজু দত্ত বিজেপি জয়েন করে, আপনারা কি সুর চড়াবেন নাকি আপনাদের কাছে এটা অ্যাকসেপ্টেবল? আমার কাছে স্পষ্ট, আমি এই যদি ওটা হয়, আমি তার পক্ষে নই। স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলছি, যে লোকগুলো দুদিন আগে পর্যন্ত এই ধরনের কথা বলেছে, আজকে যদি তৃণমূল ক্ষমতায় থাকতো, আজকে আমরা এই যে বসে আপনি যে আমার সাথে কথা বলছেন না, আপনাকে আমাকে হয়তো, আমি হয়তো বেঁচেই থাকতাম না, হয়তো অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে হতো, অন্য রাজ্যেও আমাদের থাকতে দিত না। ফলে এই লোকগুলো যারা আমাদের হুমকি দিয়েছিল, আজকে রিজু দত্ত বলছেন যে পার্টি অফিসের লিস্ট ছিল, তিনি জানতেন। তিনি লিস্টটা তো এখন বলছেন, তিনি 4 তারিখের আগে বলেছিলেন যে লিস্ট তৈরি করা আছে, তোমরা পালিয়ে যাও, চলে যাও, বা তোমাদের জানিয়ে দিলাম, বা বিজেপিকে দিয়ে দিলাম, পুলিশকে বললাম, করেছিলেন? করেননি। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন নিজেকে বাঁচানোর জন্য। তিনি প্রতিবাদী সাজছেন তিনি বাঁচার জন্য, কারণ জানেন যে 5 বছরের আগে তো বিজেপি যাবে না, ভোটে তারপর বিচার হবে। তারপরও তৃণমূলের যে অবস্থা, কে আসবে ওটা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। বিজেপিকে এখনো সরানো যথেষ্ট মুশকিল হয়ে দাঁড়াবে। আপনি পছন্দ করুন পলিসিকে আর না করুন, কিন্তু যারা এতদিন এই চ্যাংড়ামি বদমাইশি গুলো করলেন, যারা জানতেন এই মানুষগুলোকে লিস্ট করা হচ্ছে, লিস্ট তো আমরাও জানতাম যে আমাদের লিস্ট হয়েছে, কার কার লিস্ট হয়েছে আমরা জানতাম। যিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন সুমিত বাবু,
তাকেই আমাদের তরফ থেকে ফোন করা হয়েছিল, তিনিও জানিয়েছিলেন লিস্টে কাদের নাম আছে, কাদেরকে ঝোলানো হবে, কোথায় ঝোলানো হবে, কিভাবে ঝোলানো। আমরা জানতাম না যে আমাদের কাদের কাদের কি করা হবে, কোন নেতার সাথে কি আচরণ করা হবে, কোন সাংবাদিকের সাথে কি আচরণ, আমরা তো জানতাম, কিন্তু আমরা তো যাদের যাদের লিস্ট হয়েছে তাদের জানিয়েছি, এবং আমরা হচ্ছে আক্রান্ত পার্টি, আক্রমণকারী পার্টি নন। কিন্তু যারা আক্রমণকারী পার্টির মধ্যে থেকে যারা জানতেন লিস্ট হচ্ছে, তারা তো বলেননি আমাদের। পঙ্কজ দা, এক ইলেকশনের পরপরই 3টে মেম্বারের একটা স্ক্রিনিং কমিটি বসানো হয়, যারা নাকি বিজেপি কারা জয়েন করছে সেটা লক্ষ্য রাখবে, কন্ট্রোলে রাখবে। আদৌ কি সেই কমিটি ফাংশনাল? কমিটি তার আগে থেকেই ফাংশনাল। লকেট চট্টোপাধ্যায় বিজেপিতে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না, সেই কমিটির মাথায় লকেট চট্টোপাধ্যায় ছিলেন, এবং ওটা আগে থেকেই চলছিল। আমি মনে করিয়ে দেবো, বিজেপিতে রাজন্যা এবং তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড যাই হোক না কেন, তারা আসার জন্য যথেষ্ট চেষ্টা করছিলেন। প্রেস কনফারেন্সের টাইম ঘোষণা হয়ে গেছিল, সাম এমিনেন্ট পার্সোনালিটিজ উইল জয়েন, আমরা জেনে গেছি, রাজন্যা বলে দিয়েছেন, কনফার্ম করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেতা, হয়তো তার হাত দিয়েই জয়েনিং হতো। সেদিন 3জন আলাদা লোককে জয়েন করানো হলো। আপত্তি ছিল কাদের? আপত্তি ছিল বিজেপিরই নেতাদের, আপত্তি ছিল। তো বিজেপির দলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না দলীয় সিদ্ধান্ত। তো তখন কিন্তু অনেককে নেওয়া হয়নি, এখনো অনেকে লাইন দিয়ে আছেন, তাদের কিন্তু দেওয়া হচ্ছে না। অনেকে আছেন পায়ে পড়ে আছেন, বিভিন্ন চ্যানেলে, প্রপার চ্যানেল, ইমপ্রপার চ্যানেল, বিভিন্ন ভাবে জয়েন করার চেষ্টা করে সবাইকে, কিন্তু এটা তো সত্যি যে সবাইকে তো নেওয়া হচ্ছে না। কাকে নেওয়া হবে, কখন নেওয়া হবে, এবং নেওয়ার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, যতদূর আমি জানি সেক্ষেত্রে এখন যথেষ্ট কড়াকড়ি আছে। গুজব অনেক কিছু থাকতে পারে। নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ, আবারও বলছি, বা আপনারা অন্যভাবে যদি এটা সরাসরি শুনতে চান, বিভিন্ন বিল পাস করানোর ক্ষেত্রে যে ইকুয়েশনে যাদের নেওয়া হবে তাদেরই প্রাথমিকতা আছে। দলে জয়েন করানোর ক্ষেত্রে লকেট ম্যাডামের থেকেও দিল্লির যারা আরো উচ্চ নেতৃত্ব আছেন তাদের প্রভাব একটু হয়তো সত্যি কথা বলতে বেশি আছে, এবং এটাই থাকবে। যে কোনো ন্যাশনাল পার্টিতে এইভাবেই হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। ফলে নিচু দলের নেতাদের যারা, আজকে রিজু দত্ত, আমি নাম করেই বলছি, রিজু দত্তকে নিলে বিজেপির কি উপকার হবে? আজকে যাদের নেওয়া হচ্ছে বা যাদের নেওয়ার গুজব শুনতে পাচ্ছেন লোকসভা বা এদের ক্ষেত্রে তো স্বার্থ জড়িত আছে। একটা বিল পাস করাতে এদের প্রয়োজন আছে, যে কোনো সম্পর্ক প্রয়োজনের ভিত্তিতে হয়, রাজনৈতিক সম্পর্ক আরো বেশি প্রয়োজনের ভিত্তিতে হয়। রিজু দত্তকে নিলে বিজেপির এই মুহূর্তে কোন উপকারটা হবে? রিজু দত্ত খুব বেশি হলে কি হবেন? একটা জায়গা থেকে কাউন্সিলর, চেয়ারম্যান, ভোট 6 মাস দেরি আছে, তাও রিজু দত্তকে ওখানে নিতে হবে কেন? রিজু দত্ত এত ইনফ্লুয়েন্সিয়াল যে তার হাতে 2000-3000 ভোট আছে? নেই তো। একটা পাতি মুখপাত্র ছিলেন, ওই জায়গায় রামশ্যাম যদুমধু যাকে দাঁড় করাবেন জিতবেন। পঙ্কজদা, যেরকম রিজু দত্তর ব্যাপারে গুজব রটেছে, এই দুজনের ব্যাপারে গুজব সেরকম কিছু শোনা যায়নি, কিন্তু আপনার কখনো মনে হয় যে রাজীব কুমার বা মানিকা গোস্বামীর মতন লোকজনও আমরা বিজেপিতে ঢুকতে দেখতে পারবো আগামীকালে? মানিকা গোস্বামীর ব্যাপারে আমার খুব বেশি বক্তব্য নেই, কিন্তু রাজীব কুমার যদি ঢোকেন এটা আমি যথেষ্ট আশ্চর্য হব, এবং কখনোই এই সমস্ত বিষয়ে আমার সমর্থন থাকবে না। আমি ভারতীয় জনতা পার্টির নীতি নির্ধারক নই, কিন্তু ব্যক্তি আমার, সাংবাদিক হিসেবে আমার কখনোই সমর্থন থাকবে না। কারণ রাজীব কুমার ইজ এন অফিসার হিসেবে আমি তাকে, সাংবাদিক হিসেবে তিনি যখন বিধাননগর পুলিশ কমিশনারেটে ছিলেন, আমি তখন একজন ক্ষুদ্র নগণ্য সাংবাদিক হিসেবে যখন তাকে দেখেছি, অফিসার হিসেবে আমি আবারও বলছি তিনি ব্রিলিয়েন্ট। তিনি বিধাননগর পুলিশে এবং গোটা পুলিশ ব্যবস্থায় পশ্চিমবঙ্গে যে আধুনিকীকরণটা করেছিলেন, সেটার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে তার নাম লেখা থাকবে। কিন্তু শাসক দলের চাটুকারিতা করার জন্য তিনি ওই নিজের একজন ব্রিলিয়েন্ট ব্যক্তি, তার নিজের ব্রিলিয়েন্সকে যেভাবে অপপ্রয়োগ করেছিলেন, সেটাও তার চরিত্রের একটা দিক হয়ে থাকবে। তিনি যেভাবে ফাইল সরানোর অভিযোগ তার বিরুদ্ধে যেমন ভাবে আছে, আজও সারদা ঝুলে আছে, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কয়েকশো মানুষ মারা গেছিলেন, আত্মহত্যা করেছিলেন, কয়েক হাজার কোটি টাকা। প্রথম তৃণমূলের সবচেয়ে বড় দুর্নীতি, তৃণমূলের প্রথম দুর্নীতি হচ্ছে ত্রিফলা কেলেঙ্কারি, এসেই অভিযোগ করেছিল, আজ অব্দি প্রমাণিত হয়নি। কিন্তু সারদাটা তো কেলেঙ্কারি, এটা তো আমরা সবাই স্বীকার করব। মানুষের টাকা নিয়ে নেওয়া হয়েছে, আজ অব্দি তার বিচার হলো না, ফাইলগুলো নেই, সব রাবার দিয়ে মুছে দেওয়া হয়েছে একদম। মানে ছোটবেলায় আমরা পরীক্ষার খাতায় যে যেরকম মুছে দিতাম,
উনি মুছে দিয়েছেন সবকিছু। এমন একজন ব্যক্তি যদি বিজেপিতে আসেন, তাহলে ওয়াশিং মেশিন থিওরি সবাই বলবে। আমার মনে হয় না তাকে বিজেপি দেবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এরকম একদম কালিমালিপ্ত ব্যক্তিকে নেবে বলে আমার মনে হয় না। বাকিটা সময় কথা বলবে।